আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিন। আর হিন্দু বাঙালিদের ঘরে ঘরে আজ তাল খাওয়ার বা তালের বড়া খাওয়ার ধুম। কিন্তু এই তিলকে তাল বানাতে ওস্তাদ মিডিয়া। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, আপনারা সকলেই মনে করতে পারবেন 2000 টাকার নোটের চিপের গল্পের কথা। এরকম নানা তিলকে তাল করে থাকে আমাদের মিডিয়া। অর্থাৎ আমাদেরকে বিভ্রান্ত করে তারা টিআরপি কামায়, কোটি কোটি টাকা রোজগার তো বিজ্ঞাপন থেকে করেই। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কলাটা মূলটার প্যাকেট তাদের কাছে পৌঁছে যায় নিয়মিতভাবে। তারা এই তিলকে তাল করতে প্রত্যেক দিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বসায় একটা বিতর্কের আসর বা কলতলার ঝগড়া, যেটাকে আমি বলি। যেটা আপনারা সাধারণত পাড়ায় আগে দেখতেন, এখন তো বাড়ি বাড়ি প্রায় জল চলে এসেছে। কিন্তু আগে যেটা দেখা যেত, কলতলায় মা, কাকিমা, জেঠিমারা তারা রীতিমতো বালতি নিয়ে ঝগড়া করতেন। সেই কলতলার ঝগড়া দেখা যায় মিডিয়ার মধ্যে প্রতিদিন সন্ধ্যেবেলা। কোথাও আমাদের মতন যারা ইউটিউব চ্যানেল আছে সেরকম চ্যানেলের মতন কোথাও খবরের বিশ্লেষণ হয় না, একে অন্যের সাথে লড়িয়ে দেওয়া হয়, তাতেই নাকি টিআরপি বাড়ে। টিআরপি বাড়ার এই খেলায় মেতেছে সকলেই, বাদ নেই কেউ। হিন্দি মিডিয়া তো বটেই, ইংরেজি মিডিয়া তো বটেই, এখন বাংলাতেও এই কলতলার খেউড় চলছে পুরো দমে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 300 টেলিভিশন শোতে প্যানেলিস্ট হিসাবে গিয়েছি। সেখানে গিয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। তারপর থেকে টেলিভিশন যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ সেখানে বলা যায় না কিছুই। একটা 1 ঘন্টার প্যানেল ডিসকাশনে যদি আপনি 7 জনকে ডাকেন, 7 জন মানে আপনার 3 জন একটি রাজনৈতিক দলের, 1 জন আরেকটি রাজনৈতিক দলের, আরো একজন করে রাজনৈতিক দলের লোক রইলেন, সঙ্গে থাকবেন একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, আর সঞ্চালক তো আছেন। এইরকম ভাবে প্রতিদিন আমাদের বোকা বানানো হয় বিভিন্ন রকম চিত্রনাট্য অনুযায়ী অনুষ্ঠান চালিয়ে। এইসব অনুষ্ঠানের একজন ডিরেক্টর থাকে। আমাদের চ্যানেলে যেমন ডিরেক্টর আছেন, তিনি বলে দেন যে কেমন কেমন করে অনুষ্ঠানটা হবে। আমাদের অনির্বাণ সেরকম ভাবে ডিজাইন করে দেন, আমরা সেভাবে ক্যামেরার সামনে এই কথাগুলো বলি। কিন্তু সেখানে এই যে আমার কানে দেখছেন একটা ইয়ারপিস আছে, এরকম একটা ইয়ারপিস থাকে। আমাকে ইয়ারপিসে বলা হয় কখন বিজ্ঞাপন আসবে বা আমি কোনো ভুল তথ্য দিয়ে ফেললাম কিনা, সেইগুলো আমাকে ইয়ারপিসে জানানো হয়। আর টেলিভিশন চ্যানেলে ইয়ারপিসে জানানো হয়, নাও লড়িয়ে দাও, ঝগড়া করিয়ে দাও, এর সাথে ওকে লাগিয়ে দাও, হিন্দু মুসলিম করো। তখন সঞ্চালক সেই দিকে অনুষ্ঠানটা ডাইভার্ট করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনুষ্ঠান শুরু হয় একটা বিষয় নিয়ে, শেষ হয় আর একটা বিষয় নিয়ে। অর্থাৎ ওই ডিরেক্টররা বা চ্যানেলের যারা মানে অনুষ্ঠানের যারা প্রডিউসার, তারা ওই ইয়ারপিসে বিভিন্ন রকম তারা কমেন্ট করতে থাকে এবং টিআরপির ওঠা নামাটা পড়াটা তারা লক্ষ্য করতে থাকে, যেটা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে হয় না। আমরা ইউটিউব চ্যানেলে যেটা করি সেটা হচ্ছে যে কোনো খবরের একটা ধরে নিই, সারাদিনের যে মুখ্য বা মেন খবর যেটা, সেই খবরটাকে ধরে তারপর আমরা সেটার একটা বিশ্লেষণ করার চেষ্টা করি, তার গভীরে যাওয়ার চেষ্টা করি। বেশিরভাগ ইউটিউব চ্যানেলেই তাই, মানে 99% তাই। সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে যেতে পারে, কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যেতে পারে, কিন্তু প্রত্যেকেই চেষ্টা করি খবরের একটা বিশ্লেষণ করার। টেলিভিশন চ্যানেলে সেসব হয় না, সেখানে হয় খেউড়। কোথাও কেউ জল ছুঁড়ে মারছে, কোথাও কেউ এই যে বুকের সামনে আমার ল্যাপেলটা দেখতে পাচ্ছেন, এটাকে ল্যাপেল বলি আমরা পরিভাষায়, আসলে এটা একটা মাইক। এই মাইকটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, কেউ উঠে চলে যাচ্ছেন। একজন সঞ্চালক সঞ্চালনা করছিলেন, সেখানে দুমদাম করে আরো 2-3 জন ঢুকে পড়ে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করলেন। এইভাবে চলে আমাদের বাংলা টেলিভিশনের ডিবেট। আজকে এই বাংলা টেলিভিশনের ডিবেটের যে সাজানো ঘটনা, সেইগুলোই আজকে উদ্ঘাটিত করব, একটা একটা করে বলবো আপনাদেরকে আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন আমাদের সবচেয়ে পপুলার অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমাদের বলবো না, বলবো আপনাদের কাছে এক্স ফ্যাক্টর প্রতিদিনের নেশার মতন হয়ে গিয়েছে। একদিন না এলে আপনারা বিরক্ত হন জানি, কিন্তু
যতই অসুবিধে থাক আমরা কিন্তু বিশ্বজোড়া বাঙালির আওয়াজকে বন্ধ হতে দিই না। হয়তো টেকনিক্যাল কারণে কোনো কারণে একাধ দিন মিস্টেক হয়ে যায়, যেমন ধরুন আজকে সকালবেলায় প্রসূন গুপ্তর প্রসূনের পাঞ্চ আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে সেটা করা যায়নি। কিন্তু তার মানে এই নয় যে প্রসূনের পাঞ্চ আসবে না, আগামী সোমবারই দেখতে পাবেন প্রসূনের পাঞ্চ। যাই হোক, আমরা চলে আসি আজকের বিষয়। টেলিভিশনে সাজানো ঘটনা চলছে। একটা সময় যখন টিভি ডিবেট প্রথম টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হয়, আমি গোড়ার দিকে যেতাম, বিভিন্ন চ্যানেল কেন প্রায় প্রত্যেক চ্যানেলেই গিয়েছি, তাদের অনুষ্ঠানে গেছি। সেখানে সঞ্চালকেরা বিভিন্ন পক্ষকে বলতে দিতেন বা বলার একটা সুযোগ ছিল। একটা প্যানেলে হয়তো খুব বেশি হলে মেরে কেটে 3 জন আর একজন হয়তো সঞ্চালক থাকতেন, 3টে রাজনৈতিক দলের 3 জন, একজন সঞ্চালক। তারপরে আস্তে আস্তে জুড়তে শুরু করলো রাজনৈতিক বিশেষজ্ঞ, সেফোলজিস্ট, চিকিৎসক, প্রাক্তন পুলিশ কর্তা, এরকম করে প্যানেল বড় হতে থাকলো। আর প্যানেল যত বড় হতে থাকলো, বক্তাদের বক্তব্যের পরিসর তত ছোট হতে থাকলো, আর পাল্লা দিয়ে বাড়তে থাকলো বিজ্ঞাপনের বহর। এবার ঘটনা হচ্ছে যে বক্তারা যাচ্ছেন তারা নিজেদের বক্তব্যটা পেশই করতে পারছেন না। একটা 1 ঘন্টার যদি প্রোগ্রাম হয়, তাতে আপনি মোটামুটি ধরে নিন 5 থেকে 6 মিনিটের বিজ্ঞাপন থাকে, তারপরে থাকে কত 55 মিনিট মতো। এই 55 মিনিটকে আপনি যদি 8 দিয়ে ভাগ করেন, এক একজনের ভাগে কত পড়ল? এখানেও কিন্তু খেলা চলে। যে চ্যানেল যে পক্ষের, এখন তো কোনো চ্যানেল নিরপেক্ষ নেই, কোনো চ্যানেলকে আপনি নিরপেক্ষ বলতে পারবেন না। হয় কেউ ডান দিক ঘেঁষে আছে, নয় কেউ বাঁ দিক ঘেঁষে আছে। যে যেখান থেকে বিজ্ঞাপন পায়, যে যেখান থেকে কলাটা মূলটা পায়, সেদিকে ঘেঁষে পড়ে। আবার কলা মূল বন্ধ হয়ে গেলে, বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে আবার উল্টো দিকে ঘুরে পড়ে। এটা আমরা দেখে আসছি। চ্যানেলগুলোর নির্দিষ্ট কোনো চরিত্র নেই। আমরা যেমন আমাদের মতন ইউটিউব চ্যানেলগুলো যেমন আমরা সকলের সমালোচনা করি, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, আমরা প্রত্যেকের সমালোচনা করি, প্রত্যেকের কাছে প্রশ্ন রাখি। কিন্তু চ্যানেলগুলোর একটা মানে কি বলবো, রোগই বলতে পারি এটা। চ্যানেলগুলো এক পক্ষ নিয়ে কথা বলে সব সময়। সঞ্চালক, নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক, রাজনৈতিক বিশ্লেষক বা সেফোলজিস্ট, যাই বলুন না কেন, পুলিশ কর্তা, চিকিৎসক, এরা সব একদিকে, আইনজীবী, এরা সব একদিকে। আর বিপক্ষে থাকে 1 জন বা 2 জন, বেশিরভাগ ক্ষেত্রেই 1 জন। তার পক্ষে কাউন্টার করার সময়ও কম, তাকে করতেও দেওয়া হয় না। এরকমই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে একটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। গতকালই একটি টেলিভিশন চ্যানেলের ক্লিপ দেখছিলাম। আমাদেরই অত্যন্ত মানে বন্ধু বা আমার ছোট ভাইয়ের মতন অনির্বাণ ব্যানার্জি, যাকে আপনারা প্রায়ই আমাদের চ্যানেলে দেখেন। অনির্বাণ ব্যানার্জির পাঠানো ক্লিপটাতে দেখলাম, সেখানে অনুষ্ঠান শুরু হতেই অনির্বাণ ব্যানার্জিকে কিছু প্রশ্ন করলেন সঞ্চালক। অনির্বাণ ব্যানার্জি বললেন, মোদি ভোট চোর। শুরু হয়ে গেল কাউতাল এমন জায়গায় পৌঁছলো, অনির্বাণ ব্যানার্জিকে বলতে দেওয়া হলো না। বিজেপির 2 জন প্রতিনিধি ছিলেন, তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলেন, এমনকি নাটকীয়ভাবে ফ্লোর ছেড়ে, মানে স্টুডিও ফ্লোর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। সেই সময় আবির্ভাব হলো কুসুম রঞ্জন এবং আরেকজন সঞ্চালিকা। একজন সঞ্চালক দিয়ে হচ্ছিল না। 2 জন আরও এসে অনুষ্ঠানটাকে কোনো রকম চালানোর চেষ্টা করলেন, কিন্তু বলতে দেওয়া হলো না অনির্বাণ ব্যানার্জিকে, তাকে অফ এয়ার করে দেওয়া হলো, অর্থাৎ ক্যামেরা থেকেও সরিয়ে দেওয়া হলো। তো এইভাবে মানে অপমান করা। তাছাড়াও যে সঞ্চালিকা ঢুকেছিলেন, তিনি কিন্তু অনির্বাণ ব্যানার্জিকে কখনো দেশদ্রোহী বলছেন, কখনো পাকিস্তানি বলছেন। এইরকমভাবে একজন দেশের নাগরিককে পাকিস্তানি বলাটা বা দেশদ্রোহী বলাটা, এই সার্টিফিকেট দেওয়ার ওই সঞ্চালিকাটা কে সে? আজ সে একটি চ্যানেলে চাকরি করছে, কাল অন্য একটি চ্যানেলে চাকরি করবে, পরশু আরেকটি চ্যানেলে চাকরি করবে। কিন্তু এইগুলো পুরোটাই চিত্রনাট্য অনুযায়ী হয়। যে যদি অনির্বাণ ব্যানার্জি এই ধরনের কোনো কথা বলেন, মোদি ভোট চোর, তাহলেই সব রে করে উঠবে, সবাই মিলে দাঁড়িয়ে পড়বে, সবাই ঝগড়া করবে, কেউ বেরিয়ে যেতে চাইবে, সঞ্চালকেরা দল বেঁধে ঢুকবে। এইরকম একটা নাটক চলে কিন্তু এই টেলিভিশন শোগুলোতে। আরও একটি চ্যানেল আছে, এগিয়ে রাখা চ্যানেল, আপনারা জানেন। ঘণ্টাখানেক ধরে সেখানে একটা খেউড় চলে। সেখানেও কিন্তু দেখি বিভিন্ন রকম নাটকীয় কথাবার্তা। সঞ্চালক তার গলার স্বর কখনো ওপরে চড়িয়ে, কখনো নিচে নামিয়ে, কখনো হাসতে হাসতে, কখনো বা গম্ভীর মুখে, কখনো কাঁদো মুখে
বিভিন্ন রকম খবরের মানে কথা তিনি বলতে থাকেন, আর সেই নিয়ে হতে থাকে আলোচনা। আর আমরাও দর্শকেরাও সেটা গপ গপ করে গিলতে থাকি। আমরা ভাবি পুলিশ কর্তা বুঝি কত না সত্যবাদী। আমরা মনে করি যে ওই চিকিৎসক যিনি চিকিৎসা বাদ দিয়ে সব বিষয়ে পারঙ্গম, তিনি কত না সত্যি কথা বলছেন। একজন এত বড় হসপিটালের মালিক কাম চিকিৎসক যিনি শিরদাঁড়া নিয়ে মিছিল করেন, তিনি কি মিথ্যে কথা বলতে পারেন? একজন পুলিশ কর্তা তিনি কি মিথ্যে কথা বলতে পারেন? একজন রাজনৈতিক বিশ্লেষক কাম সেফোলজিস্ট, যার কোনো সেফোলজি মেলেনি আজ পর্যন্ত, তিনি কি মিথ্যে কথা বলতে পারেন? আমরা তাদের উপর ভরসা করি এবং ভরসা করে আমরা বিভ্রান্ত হই। আমরা বাইরে যা দেখি, টেলিভিশনের পর্দা থেকে চোখ সরিয়ে যা দেখি আর টেলিভিশনে যা দেখি, কোনোটাই মেলে না। কেন মেলে না? কেন টেলিভিশনের কথার সাথে আমরা বাস্তবের কোনো মিল খুঁজে পাই না? যেমন টেলিভিশন গত বছরই থেকেই প্রচার করা শুরু করেছিল অভয়ার ধর্ষণ এবং খুন থেকে, যে সারা রাজ্যে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, সারা রাজ্যে মেয়েরা খুন হচ্ছে। কিন্তু আপনার আমার পাড়ায় কি এরকমটা ঘটছে? কোনো একটা বিচ্ছিন্ন ঘটনাকে এটাকে একদম চিরন্তন ঘটনা বলে চালিয়ে দিতে মিডিয়ার কোনো জুড়ি নেই। আমরা আসবো এই সব কিছু নিয়ে, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আরও একটা নতুন চ্যানেল শুরু করেছি প্রবীর প্লাস নামে। প্রত্যেক দিন বিকেল 5টায় সেখানেও থাকছে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্লেষণ ছাড়াও বেশ অন্যান্য অনেক কিছু বিষয় আমরা সেখানে বিশ্লেষণ করছি। সেখানেই আমরা আনতে চলেছি বিজেপি 77টা আসনে জিতেছিল। এই 77টা আসনে বিজেপি জেতার পেছনে মানে কি কারণ ছিল, বা কত পার্সেন্টেজ ভোট তারা পেয়েছিল, কোথায় তারা কত ভোট পেয়েছিল, কেন তারা সেখানে জিতেছিল, আগামী দিনে ভোট হলে তারা সেই আসনগুলোর কোন কোনগুলো জিতবে, বা যেসব আসনে তৃণমূল কংগ্রেস খুব মার্জিনালভাবে জিতেছিল, ধরুন কোথাও 5,000 কোথাও 10,000 ভোটে জিতেছিল, সেই আসনগুলোতেই বা তৃণমূল কীভাবে সামাল দেবে, সবটা নিয়ে আলোচনা করতে চলেছি প্রবীর প্লাসে আগামী সোমবার থেকে। আপনারা যারা প্রবীর প্লাস এখনও সাবস্ক্রাইব করেননি, করে রাখুন। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা আনতে চলেছি প্রবীর প্লাসে। প্রতি সোমবার আমরা এই নিয়ে আলোচনা করব। আর এনকে ডিজিটালের যে আজকে দর্শকরা, তাদের কাছে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আপনারা প্রত্যেকে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, কেউ সাবস্ক্রাইব করে, কেউ বা মাসিক একটা অনুদান দিয়ে। যারা মাসিক অনুদান দিয়ে দাঁড়াচ্ছেন তাদের কাছে কৃতজ্ঞ। যারা দাঁড়াতে চান তারা এই কিউআর কোডটি স্ক্যান করুন, অথবা 9830075869 এই নম্বরে আপনারা ইউপিআই করে দিয়ে দিতে পারেন আমাদেরকে আপনার মাসিক অনুদান। ফিরে আসি আজকের অনুষ্ঠানে। এই যে মিডিয়ায় যে ঘটনাগুলো দেখেন আপনারা, এই যে কলতলার ঝগড়াগুলো দেখেন, প্রত্যেকটাই তো স্ক্রিপ্টেড, একদম অঙ্ক করে করে দেখানো হয়। এইটার পর এইটা, এইটার পর এইটা, এই বিষয়ের পর ওই বিষয়, তারপরে ওই বিষয়, একদম নির্ধারিত থাকে আগে থেকেই। অথবা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। কোনো ধরুন রাজনৈতিক দলের নেতা, তিনি হয়তো বেসুরে গাইতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে সঞ্চালক চলে যান প্ল্যান বিতে। তাকে কানে থাকা ইয়ারফোনে কিন্তু এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এবার প্ল্যান বি নাও। এইরকম প্ল্যান এ, প্ল্যান বি কে করে তারা এগোতে থাকেন, এবং সেইগুলোকেই গলাধ্যকরণ করানো হয় আমার আপনার মতন দর্শকদের। আজকে টেলিভিশন মিডিয়ার এই পড়তি বাজার কেন? সারা পৃথিবীতে টেলিভিশন মিডিয়ার কেন মানুষ চোখ সরাচ্ছে? টেলিভিশনটা হচ্ছে ইনফো এন্টারটেনমেন্ট, অর্থাৎ ইনফরমেশনও থাকবে, এন্টারটেনমেন্টও থাকবে। এন্টারটেনমেন্ট তো আছে,
ইনফোটা চলে গেছে, অর্থাৎ মানুষকে যে মানে সংবাদ পৌঁছানো, মানুষকে যে খবর পৌঁছানো সেটা চলে গিয়েছে। সেটাই এখন কমেডি শোতে পরিণত হয়েছে। যেমনভাবে বেশ কয়েকটি চ্যানেলের সঞ্চালক কথা বলেন, তাতে মনে হয় তারা রীতিমতন বকাঝকা করছেন দর্শকদেরকে। আমরা যারা ইউটিউব চ্যানেলে কথা বলি, আমরা যেভাবে বলি, আমরা সাধারণ এইভাবেই তো কথা বলি। আপনার সাথে যদি আমার সামনাসামনিও দেখা হয়, আমি তো এইভাবেই কথা বলবো, নাকি চিৎকার চেঁচামেচি করে হাত পা ছুঁড়ে দৌড়োদৌড়ি করে কথা বলবো? মানে একটা অবাস্তব পরিস্থিতি তৈরি করা হয় এই টেলিভিশন চ্যানেলগুলোতে। এই অবাস্তব পরিস্থিতি কিছু মানুষ দেখেন, কিছু মানুষ তাদের বিশ্বাসও করে, আবার বেশিরভাগ মানুষ মুচকি হেসে অন্য চ্যানেলে চলে যান। তারা ন্যাশনাল জিওগ্রাফিক দেখেন, ডিসকভারি দেখেন, কখনো সিনেমা দেখেন, কখনো হিস্ট্রি চ্যানেল দেখেন, কখনো ট্রাভেল এক্সপি দেখেন, কিন্তু নিউজ চ্যানেল আর মানুষ দেখতে চাইছে না। খবরের জন্য মানুষ ভরসা করছে আমাদের মতন ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলোকে। এই চ্যানেলগুলোর পাশে দাঁড়ান, এই চ্যানেলগুলো পাশে দাঁড়ানো দরকার, কারণ এই চ্যানেলগুলো থাকলেই তাহলে আপনি খবরের সত্যি বিশ্লেষণটা পাবেন। খেউড় আপনাকে শুনতে হবে না, এ পক্ষ কি বলছে ও পক্ষ কি বলছে, সব দল তো নিজের কথাই বলবে, কিন্তু সব দলের কথা, সব দলের সমালোচনা করি শুধু আমাদের মতন কয়েকটা ইউটিউব চ্যানেল, হাতে গোনা কয়েকজন। সেখানে আমরা কাউকে রেয়াক করি না, কারণ কারুর থেকে আমাদের কলাটা মূলটার প্যাকেট দরকার নেই, আসেও না। যাদের আসে তারা এক পক্ষ নিয়ে কথা বলেন, সেটা তাদের লাইন, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তারা পাচ্ছেন তাই বলছেন। আপনারা বলতে পারেন যে আপনি পাচ্ছেন না তাই বলছেন না। হ্যাঁ, আমরা পাই না, পাওয়ার দরকারও নেই, নিতেও চাই না। আমরা আপনার হয়ে কথা বলতে চাই, বাঙালির হয়ে কথা বলতে চাই, বাংলার হয়ে কথা বলতে চাই। তার জন্য যে কোনো পর্যায়ে গিয়ে আমরা যে কোনো লোকের সমালোচনা করতে পারি, করিও। তাই এই চ্যানেলগুলোর পাশে দাঁড়ানো দরকার। ওই টেলিভিশনে এই যে সাজানো ঘটনাগুলো, সেগুলো দেখলে হাস্যকর তো লাগে। আমরা যারা প্যানেলে গিয়ে বসেছি কখনো, আমাদের কাছে আরও হাস্যকর লাগে, কারণ ভেতরের ঘটনা জানি। সঞ্চালক আসবেন প্রথমত একটা জ্যাকেট পরে, গরমকাল হোক শীতকাল হোক তাকে একটা কোট পরতেই হবে, ঠোঁটে লিপস্টিক, মুখে চড়া মেকআপ, এইসব তো আছেই। তারপরে বাচনভঙ্গি, আমার তো মাঝে মাঝে হাসি পেয়ে যেত, কিছু সঞ্চালককে দেখে আমার হাসি পেয়ে যেত, আমি প্যানেলে ডিসকাশন করবো কি। তো এইরকম মানে সকলের সাথেই হয় বোধ হয়। মাননীয় একজন আইনজীবী আছেন, আপনারা সকলেই চেনেন, অরুণাভ ঘোষ। অরুণাভ ঘোষের সাথে আমি একটি প্যানেলে বসেছিলাম। তো অরুণাভ ঘোষ, আমি তখন একেবারে সদ্য নতুন প্যানেলে যাচ্ছি। অরুণাভ ঘোষ আমাকে বেশ কিছু টিপস দিয়েছিলেন যে তুমি এটা করবে, তুমি এটা করবে না, তুমি নতুন বলতে এসেছো, তোমার গলার আওয়াজ ভালো, তোমার বাচনভঙ্গি ভালো, তোমার উচ্চারণ ভালো, তোমার শব্দচয়ন ভালো, সব ভালো তোমার, কিন্তু তুমি ওই ফাঁদে পা দেবে না। ওরা কেউ চেঁচামেচি করলে তুমি করবে না, তুমি তোমার নিজের বক্তব্যে শান্তভাবে বলে যাবে। দেখুন, এইভাবে করেছি ঠিকই, কিন্তু সেগুলো খুব মানে মানুষের মনে দাগ কাটেনি। কেন কাটেনি জানেন? আমি ওই লম্প ঝম্প করে কাউকে গ্লাসে জল ছুঁড়ে ফেলে ল্যাপেল খুলে দিয়ে এই রকম আমি করিনি। একবারই করেছিলাম, ওই এবিপির একটি হিন্দি চ্যানেল আছে তাতে, কারণ সেখানে আমি যখন শুরু করি শুরুতেই আমার বক্তব্য থামিয়ে দেওয়া হয়, আমি ল্যাপেল খুলে চলে আসি। কারণ যদি আমার বক্তব্যই আমি রাখতে না পারি, আমি সেই চ্যানেলে বসবো কেন, যাবো কেন? এটাই তো স্বাভাবিক। তো কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এসব তো ঘটছেই, তার সাথে সাথে আরও একটা মজাদার ঘটনা ঘটছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন চ্যানেলকে বয়কট করে, অমুক চ্যানেলে আমাদের প্রতিনিধি যাবে না, কিন্তু তারপরেও দেখতে পাই সেই চ্যানেলে সেই রাজনৈতিক দলের কেউ হয়ে প্রতিনিধি হয়ে বসছেন। তাকে কখনো বলা হচ্ছে সেই দলের কর্মী, কখনো বলা হচ্ছে সেই দলের নেতা, এইসব বলে কিছু লোককে বসিয়ে দেওয়া হচ্ছে। তারা কারা কেউ জানে না, সেই রাজনৈতিক দলও জানে না যে মানুষগুলো তাদের দলের প্রতিনিধিত্ব করতে ওই চ্যানেলে বসছেন তারা আদৌ কারা, তারা দলের লোক কি, নাকি যে কোনো একটা রামা শামা কাউকে একটাকে বসিয়ে দিয়ে সেই দলের তকমা লাগিয়ে দেওয়া হলো যাতে বিতর্কটা জমিয়ে দেওয়া যায়। এবং সেটাই হয়। হিন্দি চ্যানেলে তো আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেখানে মাথায় ফেস টুপি পরা দাড়িওয়ালা, অর্থাৎ একজন মুসলমানকে দেখানো হয়। ফেস টুপি দাড়ি হলেই মুসলমান আপনি বুঝতে পারবেন, সেই কারণেই সেই রকম মুসলমানকে বাছা হয় যিনি ফেস টুপি পরেন, যার দাড়ি আছে, গোফটা নেই, তাহলে আপনি বুঝতে পারবেন সে মুসলমান। আবার আরেকজনকে বসানো হয় গেরুয়া তিলক পরা, মাথায় পাগড়ি পরা, বা হয়তো গেরুয়া বসন পরে তিনি বসছেন, অর্থাৎ আপনি দেখলেই বুঝবেন সে হিন্দু। এই যে দেখে বোঝানো, আলাদা করে বলতে হয় না, দেখে বুঝিয়ে দেওয়া, তার মানে আপনি সেই দিনকে ডিবেটে জানবেন
এই হিন্দু সাজানো এবং মুসলিম সাজানো দুজনকেই ভাড়া করে আনা হয়েছে। হ্যাঁ, ভাড়া করে আনা হয়, ভাড়া করে এনে ঝগড়া করানো হয় এবং সারা দেশে একটা হিন্দু মুসলিম বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়। এগিয়ে থাকা চ্যানেলেও মাঝখানে একদিন দেখলাম গেরুয়া বসন পরে একজন মাথায় তিলক টিলক পরে বসেছেন। বুঝতে পারছেন এদের উদ্দেশ্যটা কি? বুঝতে পারছেন এরা কি চায়? তাই টেলিভিশন দেখা বন্ধ করার কথা আমি কেন, প্রত্যেকটি লোক বলবে যারা আমরা সাংবাদিকতার সাথে যুক্ত। টেলিভিশন দেখা যত বন্ধ করবেন তত আপনি সুস্থ থাকবেন, তত স্বচ্ছ খবরটা পাবেন ইউটিউবগুলো থেকে। কারণ খবরের জন্য আপনি প্রতি মাসে যে খরচটা করেন সেই খরচটা করার কোনো দরকার হয় না যদি আপনি আমাদের মতন ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো, শুধু আমাদেরটা না, আরও কয়েকটা চ্যানেল যদি আপনি দেখেন, আপনি কিন্তু আপনার কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাই মানুষ মুখ সরাচ্ছে এই সাজানো ঘটনা থেকে। আমরাও অনুরোধ করব এই সাজানো ঘটনাগুলো থেকে বেরিয়ে আসুন। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, বাস্তব খবর পেতে হলে চোখ রাখুন এনকে ডিজিটালে। আজ এ পর্যন্ত। কাল রবিবার, কালকে আমাদের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। আমরা বলেছিলাম ওপেন ফোরাম করব, কিন্তু বেশ কিছু টেকনিক্যাল সমস্যায় জর্জরিত আমরা, ফোন কল নিতে পারছি না। ওপেন ফোরামটা আগামীকালও করতে পারছি না, কিন্তু সোমবার সকালে প্রসঙ্গগুপ্ত যথারীতি আসবেন তার প্রশ্নের পাঁচ নিয়ে। আজ এ পর্যন্ত, সকলেই ভালো থাকুন। শুভরাত্রি।